আবার একবার বেরিয়ে পড়লাম আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ মাথায় নিয়ে আমি টোটোবাজ পটলা। এইবার যাচ্ছি আমাদের পড়শি রাজ্য সিকিমের একটা অফবিট জায়গা আগামলোকে। আগামলোক সেইভাবে এখনো অবধি বাঙালিদের মধ্যে পরিচিত হয়ে উঠতে পারেনি। শুনেছি জায়গাটা বেশ কোলাহল মুক্ত এবং একটা দিন বা দুটো দিন যদি আপনি আগামলোকে থাকেন তাহলে সেই জায়গা থেকে অনায়াসেই কুপুপ, সিল্ক রুট, বাবা মন্দির এগুলো আপনি ঘুরে নিতে পারেন। শোনা কথায় বিশ্বাস, পাল, চাটুর্যে, মুখুজ্জে কিছু নেই মশাই। তাই চললাম নিজের চোখে দেখতে এবং সাথে আপনাদেরকেও দেখাতে। বাংলার আজ 29শে শ্রাবণ 1431 আর ইংরাজির হচ্ছে আজকে 14ই আগস্ট 2024। শুরু হলো আমাদের এই জার্নি আগামীর আগামলোক, নতুন একটা পর্ব। অবশ্যই সঙ্গে থাকবেন এবং শেষ অবধি ভিডিওটা দয়া করে দেখবেন। হর হর মহাদেব। রাত পোহালে সারা দেশ মেতে উঠবে 78তম স্বাধীনতা দিবসের আনন্দে। তার আগে স্বাধীনতার সাজে শিয়ালদা স্টেশনকে আপনাদেরকে একবার ঘুরে দেখায়। আমার ট্রেন শিয়ালদা থেকে রাত 8:35-এর 13-149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্যুরে থাকবো আমরা 5 বন্ধু। তার মধ্যে আমি ছাড়াও থাকবে 2জন পুরনো পাপি, পীযূষ আর বাপি। আর দুজনের সাথে প্রথমবার জার্নি করব আমি। আমাদের যাত্রাপথে কলকাতাকে বাদ দিলে পার হতে হবে আরও 7টি জেলা, যথাক্রমে উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং। সাথে সিকিম ছাড়াও ট্রেনে বসে ছুঁয়ে দেখব আরও 2টি প্রতিবেশী রাজ্যের স্টেশন, ঝাড়খণ্ডের পাকুড় এবং বিহারের কিষানগঞ্জ এবং ঠাকুরগঞ্জ। এই ট্রেনের যাত্রাপথে ট্রেন দাঁড়াবে 20টা স্টেশনে অফিসিয়াল, আর আনঅফিসিয়ালি এই ট্রেন দাঁড়াবে যেখানে ড্রাইভারের ইচ্ছা হবে। সময় এখন রাত 2:15, তারিখ 15ই আগস্ট 2024। এই মুহূর্তে পার হচ্ছি মুর্শিদাবাদ জেলার নিউ ফারাক্কা জাংশন। আপনারা জানেন কি, এই মুর্শিদাবাদ জেলার বেশ কিছু জায়গা আছে যেখানে স্বাধীনতা দিবস 15ই আগস্টের পরিবর্তে উদযাপিত হয় 18ই আগস্ট। ছোট্ট করে কারণটা জানিয়ে রাখি আপনাদের। আজ থেকে মাত্র 77 বছর আগে এই রকমই এক রাতে রেডিওর ছোট্ট একটা বার্তায় ঘুঁচে গেছিল আপা মোর ভারতবাসীর 89 বছরের পরাধীনতা। তারিখটা ছিল আজকের তারিখ 15ই আগস্ট। তফাৎ শুধু 1947 সালের সেই দিন ছিল শুক্রবার আর আজ বৃহস্পতিবার। প্রথমত ব্রিটিশ পার্লামেন্টের ইচ্ছা ছিল 30শে জুন 1948 নাগাদ ভারতবর্ষের স্বাধীনতা হস্তান্তর করার, কিন্তু পরিস্থিতির চাপে মাউন্ট ব্যাটেন বাধ্য হয়েছিলেন দিনটি 1947 সালের আগস্ট মাসে এগিয়ে আনার। সেই মতন শুরু হয় প্রস্তুতিও। এই কাজের জন্য ডাক পড়ল ব্রিটিশ লয়ার স্যার সিরিল র্যাডক্লিফের। তার উপর দায়িত্ব পড়ে ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা নির্ধারণের। এই কঠিন কাজটি করার জন্য তিনি সময় পেয়েছিলেন মোটে 1.5 মাস। এদিকে র্যাডক্লিফ সাহেব 1947 সালের আগে কোনোদিনও ভারতেই আসেননি, তাই স্বাভাবিকভাবেই ভারতের মানচিত্র এবং বৈচিত্র্যের সাথে তার কোনো পূর্ব পরিচয় ছিল না। কোনো দক্ষ প্রযোজক বা তথ্য প্রযুক্তি ছাড়াই র্যাডক্লিফ সাহেব সম্পূর্ণ করলেন তার দায়িত্ব। ভারতবর্ষ এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ সাহেবের তৈরি করা সীমানা নির্ধারণকারী রেখাটিকে বলা হয় র্যাডক্লিফ লাইন বা র্যাডক্লিফ রেখা। এই লাইন তৈরির সময় নদিয়ার শিবনিবাস, মালদার ইংরেজ বাজার, উত্তর 24 পরগনার বনগাঁ ও মুর্শিদাবাদ জেলার বেশ একটা বড় অংশ চলে যায় আজকের বাংলাদেশের দিকে। উল্টো দিকে যশোর ও খুলনা হয়ে যায় ভারতের অংশ। 15ই আগস্টের পর ওই জায়গাগুলির ওপর স্বাধীন ভারতের পতাকার জায়গায় উড়েছিল পাকিস্তানের পতাকা। সেই দেখে নদিয়া ও সাথে বাকি জেলাগুলির বেশ কয়েকটি অংশে শুরু হয় ব্যাপক বিক্ষোভ, কারণ তারা থাকতে চায় ভারতেই। ভাইসরয় মাউন্ট ব্যাটেন অবস্থার বেগতিক বুঝিয়ে র্যাডক্লিফ সাহেবকে অবিলম্বে র্যাডক্লিফ রেখা সংশোধনের অনুরোধ জানান। 1947 সালের 17ই আগস্ট শেষবারের মতন র্যাডক্লিফ লাইন সংশোধিত হয় এবং সেটা প্রচারিত হয় অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে। এর সাথে অদল বদল করে নেওয়া হয় বিতর্কিত জেলাগুলিকে ভারতবর্ষ ও পূর্ব পাকিস্তানের মধ্যে। সেই থেকে নদিয়া ও বাকি জেলাগুলির সাথে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় রয়ে গেছে 18ই আগস্ট স্বাধীনতা ভাগ করে নেওয়ার সেই রেওয়াজ।
শিলিগুড়িতে সময় ছিল সকাল 8টা নাগাদ। ফাইনালি আমরা 8:12-তে শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম। সকাল 9:20-তে শিলিগুড়ি থেকে শুরু হলো আমাদের জার্নি আগামলোকের জন্য। শিলিগুড়ির এইদিকে যতগুলো ট্যাক্সি স্ট্যান্ড আছে সমস্ত ট্যাক্সি স্ট্যান্ডগুলোতে আমরা সকালবেলা এসে খোঁজ করলাম, আমি বা পিপি। আগামলোকের নাম অর্ধেক লোকই শোনেনি এখানে। তো সব থেকে ভালো হবে আমরা যে গাড়ি করে যাচ্ছি এই গাড়ির নাম্বারটা আমি শেয়ার করে দেবোই। আর যদি আপনারা আগামলোকে যেতে চান সেক্ষেত্রে আগামলোকে যাওয়ার জন্য কোনো গাড়ি আগে থেকে ঠিক করে এখানে আসলে ভালো হয়, কারণ এই আশেপাশে কিন্তু কেউই আগামলোকের নাম শোনেনি। আরও নতুন দুজন বন্ধু আমার সঙ্গে এই ট্যুরে জয়েন করলো, ওরা শিলিগুড়ি থেকে জয়েন করেছিল, অর্ক এবং সানি। আগামলোকের এই ট্যুর প্ল্যানটা কিন্তু আমাকে দিয়েছিল পীযূষ। মানে এরকম একটা আনকমন নাম তো হঠাৎ করে পছন্দ হলো কেন? বড় লোক দেখেছিলাম, ভালো আগামলোকটাও দেখা হয়ে যায়। এবারে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা সম্বন্ধে পীযূষ খুব ভালো ওয়াকিবল। পীযূষ আমাদেরকে বলে দেবে আমরা কোন কোন রাস্তা দিয়ে যাবো। এবং পীযূষ আমি গুগল করে বলছি আপনাদের, আমি বাড়িতে ঢুকি মাঝে মাঝে গুগল করে দোকান থেকে। শেষ বর্ষা NH10 ভেঙে রাস্তার অবস্থা খুবই খারাপ, যার জন্য NH10 দিয়ে তো আর যাওয়া সম্ভব না। NH10 যেতে পারতাম তাহলে কালিম্পং হয়ে রাস্তা অনেকটা শর্ট হতো, আরও তাড়াতাড়ি আমরা আগামলোকে পৌঁছতে পারতাম। যার জন্য গাড়ি করোনেশন ব্রিজ ক্রস করে NH31 ধরে আগামলোকে যাচ্ছে। अभी तो ये दामदी में गोरबथान आएगा, गोरबथान के बाद लाभा, लाभा से फिर अलगड़ा, अलगड़ा से फिर पेदुंग, पेदुंग से फिर रिनोक, रिनोक से रंगली, उसके बाद लिंतम, बाद आगमलोक। हम लोग कितना समय लगेगा? अभी तो बहुत टाइम लगेगा। पुराना रास्ते से जाते तो कितना? वो तो ज़्यादा 4 घंटा, अभी तो 7 घंटा 8 घंटा लगेगा। এই মুহূর্তে পার হচ্ছে গরুবাথান। গরুবাথানে প্রচণ্ড জ্যাম। ক্রস করতে করতে আমাদের প্রায় नहीं कि वही दिन वापस 40 মিনিট সময় লেগে গেল। নর্মালি এই রাস্তা এতটা জ্যাম হয় না, আজকে হয়তো স্বাধীনতা দিবস বলে সেই আনন্দে প্রচুর মানুষ বাইক নিয়ে বেরিয়েছে। জ্যামে আমরা প্রায় অনেকটাই কাটিয়ে দিয়ে এসেছি। এবার এখান থেকে রাস্তা হয়তো গুগল ম্যাপ বলছে একটু খালি হবে। হ্যাঁ, গাড়ি মোটামুটি গতি নিয়েছে। ফাইনালি সকাল 10টায় জার্নি স্টার্ট করে এখন বাজে প্রায় দুপুর 1:05। আমরা পৌঁছে গেছি মেঘেদের রাজ্যে। এখন রয়েছি আপার কুয়াপানিতে। এখানে মেঘ রয়েছে, কিন্তু মেঘ যদি না থাকতো ওপারের পাহাড়ের ভিউটা দেখতে পাওয়া যেত। যে দোকানে চা খাচ্ছি উনি বললেন খুব সুন্দর ভিউটা এখান থেকে পাওয়া যায়। রাস্তা এখনো অনেক বাকি, পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় আশা করছি 3:30 বাজবে। ज़्यादा बारिश हो गया तो ये भी बंद हो जाएगा। वैसे लैंडस्लाइड कब हुआ था इधर? ये लैंडस्लाइडिंग नहीं हुआ, एक्चुअली में ये पैक कटिंग हुआ था। ये लंबा रास्ता बना रहा था, डबल रोड है ये, NH 717। तो ये नथुला के लिए बना रहा है। एरिया का नाम ऋषि। ঋষি। हाँ जी। লাস্ট দিন প্ল্যান আছে ঋষি খোলাতে এসে থাকার। আমাদের সারথী মহেশ ভাই যেমনটি বললেন, এই এবড়ো খেবড়ো কাদাভর্তি রাস্তার কারণ কিন্তু ধস নয়। নাথুলা অবধি চলছে রাস্তা চওড়া করার কাজ, তার সাথে বৃষ্টি যোগ হয়েই হয়েছে এই মাখামাখি অবস্থা। ঋষিখোলা থেকে আমরা বেঙ্গলের পাটটা ক্রস করে ফাইনালি ঢুকছি সিকিমের দিকে। আমরা শিলিগুড়ি থেকে সকালবেলা জার্নি স্টার্ট করেছিলাম। এখন আমরা 145 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি রেনকে। যদি আপনারা লাভার রাস্তা দিয়ে আসেন, নর্মালি NH10 ধরেই ওরা আসে, এদিক দিয়ে আসে না। লাভার রাস্তা ধরে আসলে কিন্তু এই মন্দিরটা পড়বে, বিশ্ববিনায়ক মন্দির। এখন মন্দির বন্ধ হয়ে গেছে, সময় এখন প্রায় বিকাল 4টে বাজে।
2016 তেসরা অক্টোবর তৎকালীন সিকিমের মুখ্যমন্ত্রী শ্রী পবন চামলিং মহাশয়ের হাত ধরে এই মন্দির খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। গ্যাংটক থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 63 কিলোমিটারের মতো। আগে এই জায়গায় ছিল একটি রাধা কৃষ্ণের মন্দির। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে সমুদ্র মন্থনের এক মন ভালো করে দেওয়া দৃশ্য। এছাড়াও এই গণেশজির মন্দিরের পাশেই রয়েছে হনুমানজির মন্দির। এখানে একটি বড় শিবলিঙ্গও রয়েছে। ফাইনালি 5টার সময় আমরা আগামলোক এরিয়ার মধ্যে ঢুকে গেছি। এবার আমাদের রিসর্টটাকে খুঁজে বার করতে হবে। 164 কিলোমিটার শিলিগুড়ি স্টেশন থেকে এই অবধি। সাধারণত এই অফবিট জায়গার হোমস্টেগুলির ডাইরেক্ট বুকিং খুব কম হয়, বেশিরভাগ বুকিং হয় এজেন্টদের মাধ্যমে। সেই রকম একজন এজেন্টের পাল্লায় পড়েছিলাম আমরাও। যে ঝর্ণার সামনে দাঁড়িয়েছিলাম একটু আগে আমরা, ওখানে দাঁড়িয়ে আমাদের এজেন্ট মহাশয়কে ফোন করে করে ফোনের ব্যাটারি প্রায় অর্ধেক শেষ করে ফেলেছিলাম আমরা 6 জন। এজেন্ট সাহেব ফোন ধরেননি। এরপর যখন আমরা আগামলোকের হোমস্টেতে পৌঁছানোর আশা প্রায় ছেড়ে দিতে বসেছি, তখন দেখলাম এজেন্ট সাহেবের দয়ায় হোমস্টে থেকে একটা কল আসলো আমার হোয়াটসঅ্যাপে। অবশেষে সেই ফোন কলে দেওয়া ঠিকানা ধরেই চললাম আগামলোকের হোমস্টের দিকে। 5:40 বাজে এখন ঘড়িতে। আমরা আগামলোকে যে হোমস্টে নিয়েছিলাম হুইসপারিং ক্লাউড, সেখানে সে পৌঁছালাম। আমি গত সকাল 8টায় এই সমস্ত ড্রেসগুলো পরেছিলাম, তারপরে কাজে গেছিলাম, কিছু কাজকর্ম ছিল সেগুলো করে বিকালে আমার ট্রেন ছিল। এখন অবধি সে একই জিনিস পরে আছি। খুব ক্লান্তি ছিল, রাত্রিবেলা ভালো করে ঘুমও হয়নি, কিন্তু ফাইনালি এই জায়গায় এসে এই জায়গায় যা ভিউ দেখতে পেলাম মন ভরে গেছে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। যে ঝর্ণাটা একটু আগে দেখালাম, সেই ঝর্ণা থেকে এখানকার ডিস্টেন্স হচ্ছে আরও 9 কিলোমিটার। আর এই হোমস্টের লোকেশন দুর্ধর্ষ। আপনারা যদি চান 2 থেকে 3 দিনের জন্য আগামলোকে আপনারা আসতে পারেন। আর কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে যাবে, আশপাশটা দেখাতে পারবো না, তাই আমাদের লাঞ্চ এখনও করা বাকি। লাঞ্চ আমরা করব, আসতে দেরি হয়ে গেছে, কিন্তু লাঞ্চ করার আগে আশপাশটা একবার দেখিয়ে দিই। এখানে জায়গাটা কতটা সুন্দর। শহরের কোলাহলে যদি ক্লান্ত হয়ে যান, তাহলে এই জায়গা কিন্তু পারফেক্ট 1-2 দিনের জন্য। এই আমাদের হোমস্টেতে আপাতত আমরা 5 জনই আছি। আমরা 5 জনই রাজত্ব করবো আজকে। আর এই আমাদের মহেশ ভাই। যদি আপনারা শিলিগুড়ি বা এনজিপি থেকে আসতে চান, তাহলে মহেশ ভাইকেও ফোন করে নিতে পারেন। মহেশ ভাই আপনাদেরকে পিক আপ করে এখানে নিয়ে চলে আসবে। মহেশ ভাই, কাল हम लोग क्या क्या देखेंगे? कल इधर से निकलेंगे तो फर्स्ट देखेंगे क्यू खोला फॉल्स, उसके बाद पदमजिन पहुंचेंगे, पदमजिन के बाद इको पार्क, उसके बाद आपको जुलुक मिलेगा, जुलुक के बाद जिगजैग, और जिगजैग के बाद थम्बी, नाथंग वैली व्यू पॉइंट, उसके बाद बाबा मंदिर पुराना, उसके बाद पुराना बाबा मंदिर, उसके बाद टुकला वैली, उसके बाद कुबुक लेक, ব্যাক। और उसके बाद बैक। শিলিগুড়ি স্টেশন থেকে আমরা যে রাস্তা দিয়ে এসেছি, সেখান থেকে কিন্তু এই আগামলোক অবধি হচ্ছে 172.4 কিলোমিটার। এখনও অবধি আগামলোক অবধি আমরা লাভা ক্রস করে এসেছি, তো ওই রাস্তা দিয়ে অনেকটা বেশি পড়ে গেছে। শীতকালে NH10 খোলা পেয়ে যাবেন, তখন অনেকটা রাস্তা কম হবে এবং অনেক তাড়াতাড়ি জায়গায় চলে আসবেন। 5:53 লাঞ্চ করব। এখানে ছবিটাও লাঞ্চের মতনই এসেছে, তো পুরোটা দেখিয়ে দিলাম। এরপরে সন্ধ্যে নামবে, লাঞ্চটা করে নিই। লাঞ্চের টেবিলে দেখাচ্ছি কী কী লাঞ্চে আমাদের আজকে মেনু রয়েছে। তারপরে ফ্রেশ হতে হবে। কালকে থেকেই চলছে আমার এই সমস্ত এক ঢোল এক কাঁশি নিয়ে। এখানে অলরেডি লাঞ্চে বসে গেছে। এদিকে অর্ক, সানি, দক্ষিণ দিকে বলি, দক্ষিণ দিকে। আচ্ছা, মেনু কী কী আছে একবার দেখিয়ে দিই। অর্ক হচ্ছে পুরোপুরি ভেজ। ভেজে দেখি কি আছে অর্ক? সোয়াবিন আছে, সোয়াবিন আছে, ডাল আছে। সোয়াবিন আর ডাল। ওটাও থাকবে না, খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আর আমাদের জন্য আছে ডিমের তরকারি, ডাল, সোয়াবিনের তরকারি আর পাঁপড়। টেস্ট কিরকম লাগছে আপনি? মোটামুটি ভালো। গরম আছে, এখনো একটু গরম আছে। হ্যাঁ, ওকে। রুমের পজিশনটা একবার দেখিয়ে দিই। 2টো বিছানা রয়েছে, একদম গুছানো টিপটপ যাকে বলে। অলরেডি একটা বডি বিছানাতে পড়েও রয়েছে। বিছানার পাশে চার্জের সমস্ত ব্যবস্থা রয়েছে, বেড সুইচ রয়েছে, টেবিল রয়েছে, আরেকটা দিকে বিছানা রয়েছে, আর পাশে বাথরুম রয়েছে। দেখিয়ে দে। বাথরুমটা দেখাবো, কিন্তু বাথরুমে অলরেডি গান বাজনা গাইছে একদম। আর রুমটার লোকেশন এত সুন্দর যে বারবার দেখানোর মতন। এই জানলা খুললেই একদম অসম্ভব সুন্দর একটা ভিউ। শহরের একঘেয়েমো ক্লান্তি কাটানোর জন্য এইরকমই তো একটা জায়গা আমাদের দরকার। সামনের পুজোর ছুটি হোক বা শীতের ছুটি, চলে আসতে পারেন এরকম জায়গাতে।
ঘড়ি কাটার সময় এখন 7:54 রয়েছি আমরা আগাম লোকে। আজকে 15ই আগস্ট, সারা ভারতবর্ষ আজ স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে। আমরা যারা বাংলা ভাষী বা বাংলাবাসী তাদের জন্য কিন্তু আজকে গর্ব করার মতন আরো একটা কারণ রয়েছে। প্রায় 170 বছর আগে 1854 15ই আগস্ট অবিভক্ত বাংলার বুকে কিন্তু প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি। সেই সময়তে সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে বা ইস্টার্ন রেলওয়ে এরকম কিন্তু কিছুই ছিল না। 1845 সালে গঠিত হয় ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি। এই রেলওয়ে কোম্পানির প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ রাজধানী কলকাতার সঙ্গে মুঘল সাম্রাজ্য দিল্লির সংযোগ স্থাপন করা। এই উদ্যোগের প্রধান নায়ক ছিলেন রোনাল্ড ম্যাকডোনাল্ড স্টিফেনসন। 1845 সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি তৈরি হলেও কিন্তু রেলের চাকা গড়াতে গড়াতে আরও 9 বছর কেটে যায়, মানে ওই শেষের 45টা হয়ে যায় 54। এই 9 বছর কাটার পিছনে কিন্তু মেন 3টে কারণ রয়েছে। মেন 3টি কারণগুলির মধ্যে প্রথম কারণ হলো গুডউইল নামক একটি জাহাজে করে ইংল্যান্ড থেকে একটি রেলের রেক কলকাতার জন্য আনা হচ্ছিল জাহাজে করে। সেই রেক শুদ্ধ জাহাজ গঙ্গাসাগরের কাছে এসে এক বালির স্তূপে বা যে মাঝে দ্বীপগুলো থাকে গঙ্গাসাগরের মাঝখানে, সেই দ্বীপে ধাক্কা মেরে জাহাজটি ডুবে যায় রেক সমেত। এই জন্য অনেকটা সময় নষ্ট হয়। এছাড়া দ্বিতীয় কারণ হচ্ছে দ্বিতীয়বার ব্রিটিশ সরকার আবার একবার অ্যাটেম্প নেয়। সেইবার কিন্তু জাহাজ ভুল করে কলকাতার দিকে আসা জায়গায় চলে যায় অস্ট্রেলিয়ার দিকে। পরবর্তীকালে তারা আবার দিক ঠিক করে কলকাতায় এসে পৌঁছয়। 3 নম্বর কারণটি হলো এই রেলওয়ে পথটি গেছিল ফরাসিদের জায়গা চন্দননগর এবং চুচুড়ার ওপর দিয়ে। সেইখানে ফরাসিরা কিন্তু কিছুটা অবজেকশন জানিয়েছিল, তারা চায়নি তাদের এরিয়ার ওপর দিয়ে এরকম কোনো রেলপথ তৈরি হোক বা রেলপথ যাক। তো এই 3টি প্রধান কারণের জন্য কিন্তু 1845 সালে রেল তৈরি হওয়ার পরেও কিন্তু 9 বছর কেটে গেছিল রেলের চাকা গড়াতে গড়াতে। এরপর 1854 11ই আগস্ট প্রথম ট্রায়াল রান সম্পূর্ণ হয় কলকাতা থেকে হুগলি অবধি বাংলার প্রথম রেলপথে। ভাই সেদিন ট্রেনটা খুব ভাগ্য ভালো ছিল। কেন কেন ভাই? কোনো ইউটিউবার ছিল না। শালা ঠিক আছে ভাই, ঠিক আছে, তুই বল ইউটিউবার থাকলে তখন কি হতো? প্রথমত একদল ইউটিউবার এসে বলতো, গাইস এই যে গাইস তোমরা ট্রেন দেখছো, গাইস এই ট্রেনের চাকায় যে কারা কারা হাওয়া ভরেছে সেটা আমি জানি না, ট্রেন চলবে এই লাইনের ওপর দিয়ে ট্রেন চলবে, গাইস তোমরা দেখছো ট্রেনটা এক্ষুনি চালু হবে। আর কি বলতো? আগাম লোকে যাচ্ছি ঘুরতে মনে ফুর্তি ভরপুর, আগাম লোকে যাচ্ছি ঘুরতে মনে ফুর্তি ভরপুর, মুড়ির ঠোঙা রয়েছে হাতে, খেয়ে নিলিবে আমার চানাচুর। ওই পিজুস আজ সোদপুর কাল যোধপুর, কে জানে কখন থাকি কোথায়, দিলাম কামড় কিন্তু ঝাল নিয়ে একটু লঙ্কায়। এটা তুই কাকে বলি ভাই? আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম। সময় এখন রাত 9:25। আগাম লোকে আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে। ডিনারে আছে রুটি, চিকেন আর আলু ভাজা, সঙ্গে হয়তো একটু স্যালাড, হয়তো পিঠেও পাওয়া যেতে পারে। ভেজ তো? হ্যাঁ ভেজে দিয়েছি। লঙ্কা দাও। গুড মর্নিং ফ্রম আগামলোক। দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আগামলোকের হোমস্টের সামনে। আমরা যে হোমস্টেতে ছিলাম কালকে রাত্রিবেলা সেটার নাম হচ্ছে তাসলিং। রুম থেকে যে ভিউও পাওয়া গেছে সারা রাত ধরে, ভাষা দিয়ে তার বর্ণনা করা যাবে না। আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব, সে সিল্ক রুটের দিকে যাব। কতক্ষণ সময় লাগে দেখব। এই হোমস্টের লোকেশন এত সুন্দর, এত অপূর্ব, একটা রাত যথেষ্ট নয় হোমস্টে থাকার জন্য, অন্তত আমার তো তাই মনে হয়েছে। যেহেতু আমরা সময়ের কাছে বাঁধা, তাই আমাদের আজকে এই রুম ছেড়ে দিতে হবে। আমরা ঋষি নদীর পাড়ে আজকে রাতটা কাটাবো। এখানে আসতে গেলে আপনারা চেষ্টা করবেন হাতে অন্তত 2টো রাত নিয়ে আসতে, কারণ এখানে পরিবেশ এতটাই সুন্দর আপনার যেতে কিন্তু মন চাইবে না। এবং এখানে জানলা খুলে যে ভিউ আপনি পাবেন, শান্ত নিরিবিলি, ঝর্ণার আওয়াজ, নিচ থেকে ছোট ছোট গাড়ি যাচ্ছে, এইগুলো কিন্তু আপনাকে খুব টানবে। যদি এখানে আসেন, আমি কথা দিলাম যে এখানে কিন্তু আপনার মন চাইবে না একটা রাত থেকে চলে যাওয়ার জন্য। সময় এখন আমাদের ব্রেকফাস্ট করার। ব্রেকফাস্ট টেবিলে অলরেডি পিজুস আর বাপি ঝড় তুলেছে, সময় আমারও ঝড় তোলার। আপনার যে রুম ফেয়ার তার সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট, দুপুরের মিল, রাত্রের খাবার এগুলো কিন্তু ইনক্লুড থাকবে। ব্রেকফাস্টে আছে লুচি আর তরকারি, তার সঙ্গে চা। এর সঙ্গে ওদের অপশনে ম্যাগিও ছিল, যদি ম্যাগি খেতে চাইতাম আমরা তাহলে ম্যাগি ওনারা করে দিতেন। অপশনাল ওইটা, নয় লুচি নাহলে ম্যাগি। তাসলিম হোমস্টের যিনি মালকিন বা যিনি মালিক তার সঙ্গে একবার কথা বলে দেবো। तो मैडम जी यहाँ पर अगर कोई आएगा तो आपका पिकअप सर्विस है सिलीगुड़ी से? हाँ, पिकअप ड्रॉप एडवांस में बुकिंग करना पड़ेगा। एडवांस बुकिंग करना पड़ेगा। कॉन्टैक्ट नंबर क्या है मैडम? 9547301576। हम लोग का चेक इन 2 बजे है और चेकआउट इट डिपेंड्स, वो थोड़ा 10 बजे 10-11। अच्छा, दोपहर को 2 बजे और सुबह 10 बजे चेकआउट टाइम है। और आपका यहाँ पे सारा साल खुला रहता है ना, कुछ बंद रहता है? नहीं, अब रेनी सीजन डिपेंड करता है, अगर बुकिंग होने से हम लोग को खुला कर देते हैं। मानसून में कुछ ऐसा कुछ रिस्ट्रिक्शन नहीं है बंद रहने का? थैंक यू मैडम।
দারুণ লেগেছে, খুব সুন্দর ভিউ পেয়েছি, খুব ভালো লেগেছে, খুব সুন্দর। আবার আসবে এখানে? এসে 2-3 দিন থাকার প্ল্যান আছে, সময় নিয়ে আসতে হবে। ভালো লেগেছে? সবাই কি বলবো আবার আসতে, খুবই ভালো জায়গা। আমার তো 2-3 দিন হতে ভালো হতো, সময়টা খুব কম হয়ে গেল। সময়টা মানে এরকম কিছু জায়গা হয় না যেখানে গেলে মনে হয় না ঠিক আছে একটা রাতি যথেষ্ট, এখানে কিন্তু মনে হচ্ছে যেন আর একটু সময় হয়তো থাকলে ভালো হতো। তো সেই জন্যই বলছি যখন আসবেন চেষ্টা করবেন একটা রাত বেশি রাখার। এবার আমরা বেরোবো, টাটা। ফাইনালি তাসলিমকে বিদায় জানিয়ে চললাম পরের গন্তব্যে। এখন আমরা যাব জুলুক কুকু বা মন্দিরের উদ্দেশ্যে। দেখি কতক্ষণ সময় লাগে আর কতক্ষণে পৌঁছতে পারি আবার ঋষিকোলাতে এসে। আগামলুকের দিক থেকে এসে আমরা এবার যাব লিংথাম জুলুকের দিকে। লিংথামে ঢোকার আগেই কিন্তু এখানে একটা চেকিং পর্ব হবে। আর যেটা বলার সেটা হচ্ছে যে আগামলুকে কিন্তু ফোনের নেটওয়ার্কের মধ্যে ভোডাফোনের টাওয়ার কিন্তু একদম নেই, পুরো নীল। এয়ারটেল আর জিওর কানেকশন ভালো, বিএসএনএল এর কিন্তু কানেকশন আপ ডাউন করবে। আমরা যেখানে ছিলাম যে হোমস্টেতে, সেই হোমস্টেতে কিন্তু কোনো ওয়াইফাই কানেকশন আলাদা করে কিন্তু কিছু নেই। তো এরপরে যদি আপনাদেরকে নেট অ্যাক্সেস করতে হয় তো সেই বুঝে কানেকশনগুলো সঙ্গে রাখবেন। জুলুক আর 5 কিলোমিটারের মতন, অলরেডি একটা হালকা ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। আমরা যারা কলকাতায় থাকি, যেখানে প্রায় বলতে গেলে 10 থেকে 11 মাসে যেখানে গরম থাকে, তো আমাদের কাছে সবথেকে বড় পাওনা হলো এইটাই, যে এটা হালকা ঠান্ডা আমেজ। এইটা পেলেই আমরা মোটামুটি কলকাতাবাসীরা খুশি। বেশ কিছু জায়গায় কিন্তু খারাপ, যেরকম এইখানে দেখুন রাস্তার কাজ চলছে। তবে বর্ষায় কিন্তু পাহাড়ে আসলে একটা অন্য ছবি দেখতে পাওয়া যায়, চারদিকটা প্রায় সবুজ। ভাইয়া আপকো রাইট সাইড पे वो कंचनजंगा है, वो दिखा रहा है। এখানে রাস্তায় হালকা কাজ চলছে, এইসব নামানো কাজ যতক্ষণ না হবে ততক্ষণ একটু দাঁড়াতে হবে। জিগজ্যাগ রোড কিন্তু শুরু হয়ে গেছে। লুংথুং এখান থেকে এখনো 10 কিলোমিটারের মতন রয়েছে জিগজ্যাগ ভিউ পয়েন্টে। সিল্ক রুট বা রেশম পথ নামটা অনেকবার শুনেছেন বা ছবিতে দেখেছেন, কিন্তু জানেন কি প্রায় 6500 কিলোমিটারেরও বেশি বিস্তৃত এই সিল্ক রুটটি প্রধানত মধ্য এশিয়া হয়ে ইউরোপের চীনা সিল্ক পরিবহনের জন্য ব্যবহার করা হলেও সিল্ক রুটের এই অংশটা কিন্তু মোটেও শুধু রেশম পরিবহনের জন্য বিখ্যাত হয়নি। রেশমের পাশাপাশি চিনি, নুন, তামা থেকে সোনা, বিভিন্ন রকমের ব্যবসার জিনিস সেই সময় আনাগোনা চলতো এই রাস্তা দিয়ে। সবচেয়ে মূল্যবান বেচাকেনার জিনিস ছিল ঘোড়া এবং চা, তাই চীনারা প্রায়শই এই পথটিকে দিয়ানজাং চামা গুদাও এই নামে উল্লেখ করত, যার মানে ইউনান, তিব্বত এবং ভারতের মধ্যে চা এবং ঘোড়া বেচা কেনার রাস্তা। শুধুমাত্র জিনিসপত্র পরিবহন করে থেমে থাকেনি সেই সময় এই পথ। ইউরোপ থেকে গ্রিক শিল্প যেমন এই পথে ভারতে এসেছিল, আবার ভারত থেকে বৌদ্ধ ধর্ম এই সিল্ক রুটের মাধ্যমে গোটা বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছিল। ফা হিয়েন থেকে হিউয়েনসাং এক সময় চীনা পর্যটকেরা এই প্রাচীন পথ দিয়েই ভারতে এসেছিলেন এবং মার্কো পোলো এই রেশম পথ দিয়েই ভ্রমণ করার সময় চীনা সভ্যতার মহিমা প্রত্যক্ষ করে দেখেছিলেন। এই জন্যই এই পথ ছিল বিশ্বের প্রথম তথ্য আদান প্রদানের সুপার হাইওয়ে। সিকিমের সিল্ক রুটের এই অংশটা হলো পুরনো রেশম পথ বা ওল্ড সিল্ক রুটের একটা শাখা, যা চীনের লাসা থেকে শুরু করে নাথুলা গিরিপথ হয়ে শেষ হয়েছে তাম্রলিপ্ত বন্দরে। তাম্রলিপ্ত মানে আজকের তমলুক। তমলুক থেকে সমুদ্র পথে যোগাযোগ চলত শ্রীলঙ্কা, বালি, জাভা আরো অন্যান্য দেশের সাথে। ফা হিয়েনের বিবরণে বঙ্গোপসাগরের পাড়ে তাম্রলিপ্ত বন্দরের উল্লেখ পাওয়া গিয়েছিল। পুরনো সিল্ক রুটের এই অংশের মধ্য দিয়ে চীন অধিকৃত তিব্বতের লাসা থেকে তাম্রলিপ্তের মধ্যে দূরত্ব ছিল মাত্র 900 কিলোমিটারের মতন। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই রাস্তা ঢেকে যায় সাদা বরফের চাদরে আর ভ্রমণ পিপাসুদের আদরে। সকাল 7টায় আমরা আগামলুক থেকে বেরিয়েছিলাম, এখানে পৌঁছেছি সকাল 9:30 জিগজ্যাগ ভিউ পয়েন্টে। এই অবধি রাস্তা হচ্ছে 34 কিলোমিটার। সময় লাগলো মেরে কেটে 7টা থেকে 8টা 9টা, 2.5 ঘন্টার মতো। তার মধ্যে আধ ঘন্টা সময় লেগেছে পারমিটের ওখানে। ওই টাইমটুকু যদি বাদ দিই তাহলে রইলো 2 ঘন্টা। 2 ঘন্টা সময় লেগেছে। লুংথুং না লুংথু কথাটা? महेश जी, अच्छा ये जो नाम है लुंगथुंग है ना लुंगथू है? थुंग। यहाँ पे तो थू तक लिखा है। 12,600 ফুট ওপরে দাঁড়িয়ে আছি শিভা সানরাইজ পয়েন্টের লুংথুংয়ে। তো আমরা খুব ভালো সময় এসে পৌঁছেছি। পিজুস বাপি অলরেডি প্রস্তুতি শুরু করতে দিয়েছে রাস্তায় বসে। চলুক চলুক, শুয়ে পড়ো বাপি। এবারে উপরে উঠতে গিয়ে শোল খুলে বেরিয়ে গেছে। মেঘগুলো কীভাবে যাচ্ছে দেখো। বন্দে মাতরম স্যার। রয়েছি নাথাং ভ্যালিতে এই মুহূর্তে।
প্রকৃতি প্রেমীদের মতে 13,500 ফুট উচ্চতায় অবস্থিত নাথাং ভ্যালি যদি আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু আপনার স্বর্গও ভালো লাগবে না। বছরের বিভিন্ন সময় নাথাং ভ্যালি ধরা দেয় বিভিন্ন রঙে, যেমন বর্ষায় ঢেকে যায় সবুজ ঘাসের চাদরে, আবার শরৎকালে ঘাস শুকিয়ে গেলে হয়ে ওঠে সোনালি, আর শীতকালে 5 ফুট বরফে চাপা পড়ে যায় নাথাং ভ্যালি। এছাড়াও শীত শুরু হওয়ার ঠিক আগে থেকেই এই জায়গায় ভিড় জমায় পরিযায়ী পাখিদের দল। এই তো গেল প্রকৃতির কথা। এই জায়গায় কিন্তু একটা ইতিহাসও আছে। 1888 সালে ব্রিটিশরা সিকিম থেকে তিব্বতী বাহিনীকে বিতাড়িত করার জন্য সামরিক অভিযান শুরু করেছিল এই জায়গা থেকে। 1888 সালের 21শে মে সকাল 7টায় তিব্বতীরা নাথাং ভ্যালিতে ব্রিটিশদের ওপর আক্রমণ করে। প্রায় ঘন্টা 3 ধরে চলে যুদ্ধ। এরপর সকাল 10টা নাগাদ তিব্বতীরা পিছু হটে। নাথাং ভ্যালি উপত্যকায় এখনো রয়েছে সেই যুদ্ধে নিহত ব্রিটিশ সৈন্যদের কবরস্থান। আর শেষে বলি, নাথাং ভ্যালিতে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে। সকাল 7টায় আমরা জার্নি শুরু করেছিলাম আগামলোক থেকে। ফাইনালি আমাদের যে জার্নির শেষ পয়েন্ট ছিল সেখানে আমরা পৌঁছে গেছি কুপুব লেকের সামনে। কুপুব আমি আগেও একবার এসেছিলাম। কুপুব লেক বা হাতি লেক বলা হয় লেককে। এই লেকের ওই মাথাটা দেখুন অনেকটা হাতির সুঁড়ের মতন। মাথার ভাঁজটাও হাতির মাথার যেন ভাঁজ থাকে এরকম ভাঁজ করা রয়েছে। বর্ষাকালে এই একটা মজা, এই পরিষ্কার, আবার এই দেখুন মেঘের চারদিক পুরো ঢেকে যাচ্ছে। এখানকার মানুষজন গরম, ইলেকট্রিকের বিল, পাখা, এসি এগুলো কি বুঝলো না। আর যে অবধি আমাদের আজকে লাস্ট পয়েন্ট ছিল কুপুব লেক, ডিস্টেন্স ছিল 64.7 কিলোমিটার, মানে ওই 65 কিলোমিটার ধরে নিতে পারেন। সময় লাগলো, এখন সময় হচ্ছে 11:30। এই জায়গায় আমরা এসে পৌঁছেছিলাম 11:10-এ, আর জার্নি স্টার্ট করেছিলাম 7টায়, 3.5 ঘন্টা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 13,123 ফুট উচ্চতায় পুরনো বাবা মন্দিরের সামনে। এই জায়গা সম্বন্ধে কম বেশি আপনাদের সকলেই প্রায় জানা, তাই ছোট্ট কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের। পুরানো বাবা মন্দিরের পাশেই রয়েছে একটা ক্যাফেটেরিয়া, যেখানে একসময় বিনামূল্যে গরম চা দেওয়া হতো। বর্তমানে সেই পরিষেবা বন্ধ হয়ে গেছে। সাথে জানিয়ে রাখি, এই ক্যাফেটেরিয়া খোলা থাকে সকাল 8টা থেকে বিকাল 3:30 অবধি। এখানে বাবা হরভজন সিং এর প্রসাদ হিসাবে আমরা পেয়েছিলাম 1 মুঠো কিশমিশ, সাথে 2টো ক্যাডবেরি এগলেয়ার্স। এক হাত দূরে জিনিস কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে না এখানে, এমন অবস্থা। সাথে কিন্তু বৃষ্টিও আমাদের সঙ্গী হয়ে গেছে। যেখানে যাই না কেন এরকম অফে গেলে ফাঁকা ফাঁকাই আমার ভালো লাগে, কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই। মেঘ মাঝে মধ্যে আপনার ঘোড়ার দখলদারি হতে পারে। ঘোড়াকে লাগাবি রাখবি, তোর ঘোড়া অন্য লোক নিয়ে যাবে, এটা খারাপ দেখা না। তুই জ্যাকেট খোল ভাবি, চল নাচ হোক বাইরে গিয়ে। ঝুলুক থেকে নিচে নামতে নামতে পড়ে গেলাম এইটার চক্করে। আমাদের হয়তো আরো তাড়াতাড়ি নিচে নামা হয়ে যেত। এবার ক্রেন চলে এসেছে। भैया छोड़ दो ना यार। এই যাত্রাপথে আমাদের পারমিশন ছাঙ্গু অবধি করানো থাকলেও গাড়ির সাথে চুক্তি হয়েছিল কুপুব অবধি। এই পারমিশন করানোর জন্য আলাদা করে গাড়ির জন্য দিতে হয়েছিল 1000 টাকা। আপাতত রয়েছি কিউখোলা ফলসের সামনে। ফাইনালি বিকাল 4:30 প্রায় বাজতে যায়। আমরা এসে পৌঁছালাম ঋষিখোলায়, যেখানে থাকবো আজকে রাত্রিবেলা নদীর পাড়ে। কিন্তু বৃষ্টিও তো প্রচণ্ড হচ্ছে, বেশ ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েলকাম করার জন্য কারা রয়েছে দেখুন। সময় এখন বিকাল 5টা। আমরা অবশেষে রুমে এসে পৌঁছেছি। এই ঋষি নদীর পাড়ে রিসর্ট আমরা নিয়েছি। রিসর্ট ঠিক না, এটা হচ্ছে হোমস্টে। যে হোমস্টে আমরা নিয়েছি সেই হোমস্টে এসে পৌঁছেছি। এইটা হচ্ছে ঋষি নদী, এটা ওই বয়ে যাচ্ছে। ঋষি নদীতে আমরা যে পার্টটায় রয়েছি, এই পার্টটা হচ্ছে সিকিম পার্ট। ওপারে যে হোমস্টেগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে বেঙ্গল পার্ট। আমি প্রথমে কন্ট্যাক্ট করেছিলাম ওপারে থাকার জন্য, একটা হোমস্টের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম। তো উনি বললেন এই মুহূর্তে ওদিকের যে হোমস্টেগুলো সেগুলো প্রশাসন থেকে বন্ধ রাখতে বলা হয়েছে।
এই তোকে যেতে পারবি না, দড়ি থাকলে হতে পারে, এছাড়া অসম্ভব। দূরে একটা ঝর্ণাও রয়েছে সোজা একদম। গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। এই আমাদের রুমের ভিতরে আমাদের রুমের যে কন্ডিশন সেটা আমি দেখাচ্ছি। তার আগে একটু আমাদের এই হোমস্টের আশেপাশটা দেখিয়ে দিই। যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন তাহলে আপনি কিন্তু ঋষিখোলায় এই ঋষি নদীর পাড়ে একটা রাত কিন্তু কাটাতেই পারেন। আমি আশপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ভালো করে, এখানে কী কী দেখবেন, কী কী আছে না আছে। আপাতত হোমস্টেটা একটু ভালো করে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে হোমস্টের একদম টপে, মানে এটা হচ্ছে আপনার 4 তলা। এইখানে যদি সন্ধেবেলা বসেন, এখানে চেয়ারের ব্যবস্থাও করা রয়েছে আমার পিছনে। সন্ধেবেলা এখানে বসে এখানে ঋষি নদীর শোভা দেখতে দেখতে কিছুটা সময় আপনিও কাটাতে পারেন। এছাড়াও নিচটাও একবার ঘুরিয়ে দেখাবো আপনাদের। তারগুলো খোলা অবস্থায় খুব বাজেভাবে এখানে রেখেছে। তারে হাত লাগলে আগাম লোক তো দেখে এসেছি, এবার পরলোকটাও দেখা হয়ে যাবে আমাদের। এইগুলো এনাদের একটু খেয়াল রাখা উচিত। আমি যাওয়ার সময় ওনাদেরকে আমি বলে দেবো, কারণ রাত্রিবেলা খুব একটা পর্যাপ্ত আলো থাকে না এখানে। কালকে রাত্রিবেলা যার জন্য আমি কিছু আর দেখাতে পারিনি। এই হচ্ছে এনাদের এন্টার পরিবেশ। ওই সন্ধ্যেবেলা আমরা এখানে বসেই সবাই আড্ডা মারছিলাম কালকে। এখানে বোনফায়ার করারও ব্যবস্থা রয়েছে, 1000 টাকা করে ওনারা নেয়। এখানে যদি আপনি বলেন তো ওনারা বোনফায়ারের ব্যবস্থা করে দেবে। রুমের কন্ডিশন যদি বলেন তাহলে কিন্তু 10-এ 5-এর বেশি নাম্বার আমি দিতে পারবো না। রুমটা আমি দেখাবো, বাদ বাকিটা আপনারাই ঠিক করবেন এই রুমে কত কি নাম্বার দেওয়া যায়। আর আগাম লোকে যে রুমে আমি ছিলাম সেই রুমে যদি নাম্বার দিতে বলেন তাহলে আমি 10-এতে 10+ নাম্বার দেবো। লোকেশনটা এখানে দুর্দান্ত। যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন, নদীর পাড়ে থাকতে ভালোবাসেন, সেক্ষেত্রে এখানে 1টা বা 2টো রাত থাকতেই পারেন। এই হোমস্টে থেকে বেরিয়ে বাইরে একটা শিব মন্দির আছে। কালকে সন্ধেবেলাও শিব মন্দিরটায় গিয়েছিলাম, যেহেতু আলো কম ছিল তাই আর ভিডিও করতে পারিনি। এখন একবার দেখাবো। সময় এখন 6:48। ওই লাল রঙের বোর্ডটা রয়েছে, ওইটা হচ্ছে শিব মন্দিরের ওঠার গেট। এবার চলুন সকাল সকাল আপনাদেরকে ভোলের দর্শন করিয়ে দিই। জয় ভোলে, হর হর মহাদেব। জয় ভোলে, হর হর মহাদেব। পাহাড়ের উপরে খুব সুন্দর ছোট্ট একটা মন্দির। আপনারাও ভালো থাকবেন, আপনাদেরকেও ভালো থাকতে হবে। এবার রুম দেখানোর পালা। আমরা ছিলাম এই রুমে। এই রুমে 4টে বিছানা দেওয়া আছে, 1, 2। হাওয়া কিন্তু ভালো মোটামুটি ছিল, খুব যে গরম লেগেছে তা কিন্তু নয়। এইটা বাথরুম, একটা আয়না, একটা টেবিল রয়েছে বিছানার কাছে, ডাস্টবিন কিন্তু রুমের মধ্যে নেই। আর একটা ছোট রুম আমি দেখিয়ে দিচ্ছি, এনাদেরই একটা ছোট রুম।
আমরা ছিলাম হাকুনামা টাটা হোমস্টেতে, আর হোমস্টের ফোন নাম্বারটা এখানে রয়েছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোমস্টের খাওয়ার জায়গা। এখানে কালকে রাত্রিবেলা আমরা ডিনার করেছি, চিকেন আর রুটি দিয়ে। চিকেনের নুন ছিল না। গতকাল সন্ধ্যায় বিরাজ ওর বন্ধু বান্ধব নিয়ে এখানে এসেছিল। জায়গাটা খুব সুন্দর, হ্যাঁ ঠিক আছে। ঋষিকোলা জায়গাটা তো একেবারে অপূর্ব জায়গা, সেটার জন্য কোনো কথাই হবে না। পরিবেশটা খুব সুন্দর। 10-এ কত নাম্বার দেবে পরিবেশে? 8-9 দেওয়া যায়। বাহ। খাবারের কোয়ালিটি খুব একটা ভালো লাগলো না, ওদের সিরিয়াস লাগলো না, মানে কোনো সিরিয়াস না। লাঞ্চ ডিনার সব ঠিকঠাক সময় পেয়েছিলে? না, টাইমেও পাইনি। কালকে আমরা এসেছিলাম যেদিন আমরা ফার্স্ট ডে ছিল, হ্যাঁ হ্যাঁ, আমাদের লাঞ্চ ছিল সেটা প্যাকেজে, কিন্তু এসে ওরা বললো কি লাঞ্চ দেওয়া হলো না। কিন্তু আমরা এজেন্টকে ফোন করলাম, এজেন্ট বললো কি লাঞ্চ ছিল। আচ্ছা। ওরা তার মানে ওরা নিজে থেকে লাঞ্চ প্রিপেয়ার করেনি আমাদের জন্য, তবে আমাদের বাইরে আবার খাওয়া দাওয়া করতে হলো। এখানে সেরকম হোটেলও কিছু নেই, আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। মানে কালকে দুপুরের মধ্যে না খেয়ে কেটেছে প্রথম দিন। রাত্রে খাবারটা অনেক কোয়ান্টিটি কম ছিল 8 জন হিসাবে। আর রুমটা কীরকম? রুমটা ঠিকঠাক ছিল, কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক নয় বলছে। খাওয়া দাওয়ার দিক থেকে যদি ইমপ্রুভ করতে পারে তাহলে আমি রেকমেন্ড করবো, না হলে খাওয়া দাওয়ার দিক দিয়ে আমি। পরিবেশ ভালো, কিন্তু খাওয়া দাওয়ার জন্য এখানে অন্য কোথাও থাকাটা বেশি ভালো বলছে। হ্যাঁ, অন্য জায়গায় বেশি ভালো হবে। আজকে সকালে আমি বলছিলাম যে এইখানের এই যে হোমস্টেটা, এটা আমি 10-এ 5 নাম্বার দেবো। কেন দেবো আমি বলিনি, এটা আমার বলাটা ঠিকও নয়। তো আমার সঙ্গে যারা কালকে ছিল ওদেরকে আমি জিজ্ঞেস করলাম, ওরা বললো যে ওদের কেমন লেগেছে। এরপরে আপনারা এই হোমস্টেতে থাকলে আপনারা একটু চিন্তা ভাবনা করে একটু খোঁজখবর নিয়ে আসবেন, এটাই আমার বলা। ঘড়ির কাঁটায় সময় এখন প্রায় বেলা 10:30, আর আজকের তারিখ হচ্ছে 17ই আগস্ট। সময় এখন হাকুনামা টাটাকে টাটা বলার। বাঙালিরা কথায় বলে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। NH10 ভেঙে গেছে, প্রচুর মানুষের অসুবিধা হচ্ছে। অসুবিধা আমাদেরও হয়েছে। যে ভাড়া আমাদের ধরে নিন 100 টাকায় হয়ে যেত, সেখানে আমাদের প্রায় 400 টাকা খরচা করে আমাদের আগামলোক অবধি পৌঁছতে হয়েছে। কিন্তু আমাদের যে ঘুরে যে রাস্তা দিয়ে আমরা গেছিলাম লাভা ডামডিম হয়ে, তো সেইখানে লাভা মনেস্ট্রি দেখার কিন্তু একটা সৌভাগ্য আমরা পেয়ে গেছি। তো এই জন্যই আমাদের হচ্ছে পৌষ মাস। আর যাদের অসুবিধা হচ্ছে ইনক্লুড আমরা, আমাদেরই সর্বনাশ ঘুরিয়ে বলতে গেলে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লাভা মনেস্ট্রিতে। প্রচণ্ড মেঘ, খুব সুন্দর দারুণ ওয়েদার এখানে। পাইন গাছের ফাঁক থেকে দেখুন মেঘগুলো কীভাবে যাচ্ছে, দেখার মতন। এই প্রথমবার এসেছি, খুব সুন্দর নির্ভেজাল একটা পরিবেশ। আমি কিনেছি 2খানা বুদ্ধ আর বাচ্চাদের জন্য লজেন্স। বুদ্ধ কত নিল? 150 টাকা করে। লজেন্স নিয়েছে 2 টাকা করে পার পিস। একটা দেখা কিরকম দেখি, এটা আপনাদের জন্য গিফট করবো আপনাদেরকে। আমাদের এই ট্যুরের অন্তিম লগ্নে এসে পেয়ে গিয়েছিলাম এই পুচকেগুলোর সাথে কিছুটা মুহূর্ত কাটানোর সুবর্ণ সুযোগ। হ্যাঁ, ইন্ডিয়া। आप इंडिया? सब जीत के बार के खाना है। रेडी? 2 फास्ट हुआ है। हाँ, फर्स्ट हो गया, ये सेकंड हो गया। आप सेकंड था? नहीं, आपका तो गिर गया था। नहीं गिरा? वेरी गुड। অবশেষে জমিয়ে লাঞ্চ সেরে যে পথে যাত্রা শুরু করেছিলাম, আবার সেই পথেই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সাথে বলে দিই আমাদের খরচা কেমন পড়লো এই ট্যুরে। আগামলোকে মাথাপিছু রুম ভাড়া ছিল 1100 টাকা, ঋষিকোলাতে রুম ভাড়া ছিল 900 টাকা মাথাপিছু, আর গাড়ি নিয়েছিল 3000 করে মাথাপিছু 2 রাত্রির জন্য। তবে NH10 দিয়ে যদি যেতে পারতাম তাহলে এই গাড়ির খরচা কিন্তু অনেকটাই কম হতো। সাথে এক্সট্রা 1000 টাকা লেগেছিল সিল্ক রুটের পারমিশন করানোর জন্য। শেষ হলো আমাদের 2 দিন 3 রাত্রির আগামীর আগামলোক পর্ব। এই পুরো ট্যুরটা যে মানুষটা না হলে কমপ্লিট হতো না, সেই মানুষটার সঙ্গে परिचय করে দিই। महेश बारेली। हाँ जी। महेश जी, आपका नंबर थोड़ा शेयर कर दीजिए आप। 9832916802। ठीक है, अगर कोई कोलकाता से आपके साथ कांटेक्ट करेगा तो आप? हाँ जी, हो जाएगा। कुछ डिस्काउंट मिलेगा? अरे मिलेगा, क्यों नहीं मिलेगा। ठीक है महेश जी, आप ठीक ठाक भाई, आराम से रहिए।
পুরো ট্যুরটা ভালোই কাটলেও শেষ অবধি কিন্তু আমরা বৃষ্টির হাত থেকে বাঁচতে পারলাম না। নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা দাঁড়িয়েছিলাম দার্জিলিং মেলের জন্য। ঝমঝমিয়ে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি যাকে বলে। তো আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে দার্জিলিং মেল। দেখি সিট কোথায় পড়েছে আমার। A7-এ 79 আর এটা লোয়ার আছে, আর দুটো আবার পড়েছে। ঝাপসা হওয়া জানলার কাজ সাথে ঝাপসা হওয়া স্মৃতির পাতা মুছতে মুছতে শেষ করলাম আগামীর আগামলোক পর্ব। এই পর্বে কলকাতার কথা ছিল না, তার জায়গায় ছিল বাংলার স্বাধীনতার ইতিহাস। কেমন লাগলো এই পর্ব অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অপশন প্রেস করবেন। সাথে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমার মানে টোটোবাজ পটলার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন।